চিত্রগত। এটা আমাদের প্রিয় বক্তা, প্রিয় ভালোবাসার মানুষ, প্রিয় অধ্যাপক দীপঙ্কর আছেন, সে এই বইটির মোড়ক উন্মোচন করে। আর একটু বসতে হবে অতিথিদের, কারণ আরো একজনকে ছাড়তে হবে। বাবলি সোমা মুখোপাধ্যায় ছটফট করছে, এবং তার ছটফটানি আছে বলে ও কিছু ভালো করে শুনতেও পাচ্ছে। এটাও ঠিক না, সেটা আমার চোখ আর বাবা ছোটবেলা থেকে দেবাশিস জানে আমার কি স্বর্ণালী। তো এই আমার ব্রেন এবং বিচক্ষণতা এবং সবকিছুর সাক্ষী হচ্ছে এখানে দেবাশিস। আমিও ছটফট করছি। দুজনকে ছেড়ে দেবো, আমাদের আশা চলতেই থাকবে, অনুষ্ঠান চলতেই থাকবে। তো সোমা, তুমি রবীন্দ্রনাথ আমরা সোজা এখন ওয়ান ওয়ে করে দিয়েছে ওয়েলিংটন থেকে, সে ফ্রি স্কুল সব ছটফট করা। নমস্কার, আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আজকে একটি অন্যরকম অনুষ্ঠান, রবীন্দ্রনাথকে স্মরণ কথা। আমরা সবাই নিজের মতো করে বলছেন, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা, সেই কবিতারও আমার ছিল, তবে মনে হলো এরকম সুযোগ তো সচরাচর পাওয়া যায় না, তো রবীন্দ্রনাথকে স্মরণ করি দু চার কথায়। তার কথাই বলি, ছোট থেকেই আমি একটি কমরেড পরিবারে বড় হয়ে উঠেছি। আমার বাবা কট্টর কমিউনিস্ট ছিলেন। ছোটবেলা থেকে ঠাকুর বলতে আমি রবি ঠাকুরকেই বুঝেছি। আমাদের বাড়িতে কোনো ঠাকুরের কোনো ছবি ছিল না, এই রবি ঠাকুরের ছবি দেখে দেখেই বড় হয়ে ওঠা, এবং বাবার কাছে নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথের বিভিন্ন বাণী আমি শুনতাম, যে মহাপুরুষদের যেরকম বাণী থাকে না, কথায় কথায় বলতেন, এইটা না রবীন্দ্রনাথের। তার সাথে আরো অনেকে, যেমন বিবেকানন্দ, যেমন রামকৃষ্ণ, যেমন সারদা মা, এরকম। তো আজকে আমি সেরকম কিছু রবি ঠাকুরের উক্তি আপনাদের শোনাই। আমার মনে হয় অনেকেই অনেক কিছুই জানেন, তবু আমার যেগুলো খুব ভালো লাগে সেগুলো একটু সেই বাবার ছোটবেলা থেকে শোনা উক্তিগুলো, এবং বড় হয়ে আমি নিজেও কিছু পড়াশোনা করতে করতে যেটুকু আমি সংগ্রহ করতে পেরেছি সেইটুকু একটু এই পরিসরে। প্রথমে একটু ভালোবাসার উক্তি দিয়েই শুরু করি। রবি ঠাকুরের বিভিন্ন অনুষঙ্গে যে ভালোবাসার উক্তিগুলো উনি বলেছেন, আসলে ভালোবাসার অভাব বলেই তো আমাদের চারিদিকে এই পৃথিবী এরকম উন্মত্ত পৃথ্বী হয়ে উঠেছে। ভালোবাসা সঞ্চারিত হোক সবার আগে। ভালোবাসা হলো একটি শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। রবি ঠাকুরের কথা, গঙ্গা জলেই গঙ্গা পুজো করছি। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। যে ভালোবাসে সেই জানে ক্ষমা করার চেয়ে ভালোবাসা বড়। আমি যা চাই তা নেই, কিন্তু আমি আছি, সেইটাই যথেষ্ট। 5 নম্বর, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবেসেছিলাম, সে কখনো করে না বঞ্চনা। 6 নম্বর, নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন 99 জন, নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন 99 জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়? মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। সৃজনশীলতা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের মধ্যে আমরা সকলেই রয়েছি কম বেশি। প্রেম হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষক। সংস্কৃতি হচ্ছে একটি জাতির আত্মা। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।
প্রেম হলো আকাশের তারা, যার আলোয় পৃথিবী আলোকিত হয়। ভালোবাসা হলো এক ধরনের আত্মদান। ভালোবাসা হলো একটি রহস্যময় অনুভূতি। ভালোবাসা একটি শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। ভালোবাসা হলো একটি সংগ্রাম যা বিজয়ের মাধ্যমে শেষ হয়। এরকমই জীবন সম্পর্কিত দু তিনটি উক্তি। জীবন হচ্ছে এক অবিরাম যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তই একটি নতুন শুরু। মানুষ মরে না, শুধু পরিবর্তিত হয়। যার জীবনে যত মোড় বা সমস্যা আসবে, সে জীবনে তত বেশি সাফল্য অর্জন করবে। আচ্ছা, শিক্ষা সম্পর্কে ওনার কটা উক্তি দিয়ে আজকে আমার এই বলাটা আমি শেষ করে দেব। শিক্ষার যা অবস্থা এবং শিক্ষকদের যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সত্যি ভীষণ কষ্ট, হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। কিছু করতে পারছি না, আমাদের আপোষ করে জীবন কাটিয়ে দিতে হবে এবং আমাদের মুখ হয়ে থাকতে হবে, বোবা বধির হয়ে থাকতে হবে। যন্ত্রণা যে কতটা মারাত্মক আমরা প্রতিটি মানুষ যখন একা থাকি তখন বুঝি। সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের কেবল তথ্যই দেয় না, বরং যা আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। ছোট জ্ঞান হলো একটি গ্লাসের জলের মতো স্বচ্ছ বিশুদ্ধ। মহান জ্ঞান হলো সমুদ্রের জলের মতো অন্ধকার, রহস্যময়, দুর্ভেদ্য। শিক্ষায় শিকড়ের স্বাদ তেতো হলেও তার ফল মিষ্টি। শিক্ষা কোনো দেশেই সম্পূর্ণত স্কুলে হইতে পারে না, যেটা রবীন্দ্রনাথ তার নিজের জীবনেও সেরকম ভাবে কোনো প্রাতিষ্ঠানিক জায়গায় পড়েননি, এবং আমাদের দেশেও হইতেছে না। পরিমাপ শক্তি ময়রার দোকানেই তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে। অনেক ধন্যবাদ। আমি এখানে আরো দুজন আছে, তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। এবং খুব ভালো লাগলো, কালকে রাত্রিরে হঠাৎ কথা হলো পার্থসারথী চক্রবর্তী, এবং এই হলে পড়াশুনো করেছে এবং চিত্রবাণীর প্রথম ব্যাচে কৃতি ছাত্র, এবং আজকেও খুব বড় ইঞ্জিনিয়ার, এবং বিভিন্ন খাতা দেখার দায়িত্ব বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের। ও একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল এখন, তো ওকে ছাড়তে হচ্ছে কারণ এক্ষুনি ও খাতা দেখার ব্যাপার আছে, সেখানে যেতে হবে। তো আমি ছাড়তে চাইছিলাম না, পার্থসারথী চলে এসো। শর্ট করে আমি খগেশ্বর দাসকে ডেকে নেবো, তারপরে সত্যকাম আছে। জয়েন্ট এন্ট্রান্সের মক কাউন্সিলিং আজকাল পরশু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে 12টা থেকে। প্রত্যেককে নমস্কার। আপনারা যে হলটায় বসে আছেন তার নাম চিত্রবাণী। হ্যাঁ, জানার এই কারণে বললাম কথাটা, যে ভদ্রলোককে নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই ভদ্রলোকের দুটি জিনিস আমাদের খুব কাছে লাগে। একটা হচ্ছে বাণী লেখা, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত কি টাচ করে আপনাদের? প্রথমে হচ্ছে বাণী, সুর। সুরটা তো বিভিন্ন রাগাশ্রিত, পাহাড়ি, ফোক, অনেক কিছু আছে। রবীন্দ্রনাথের লিরিকটা খুব ইম্পর্টেন্ট, সে গানও কবিতা, বাণীটা এখানে আছে। আর রবীন্দ্রনাথ একজন ভালো আর্টিস্ট, চিত্র। তো এটা একটা অদ্ভুত ধরনের সম্পৃক্ততা আমার মনে হলো এই জায়গার সম্পর্কে। আর পেছনে দুটো ছবি দেখছিলাম, সত্যজিৎ রায় এবং এই চিত্রবাণী যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ফার্স্ট রোবার্ট, যিনি আমার মাস্টারমশাই ছিলেন, এখানে 87 সালে পড়াশোনা করেছিলাম। রবীন্দ্রনাথকে জানতে গেলে রবীন্দ্র রচনাবলী পড়তে হবে। আমি জানি না সবাই পড়েছেন কিনা, বিশ্বভারতী প্রকাশিত 17-18 খণ্ড কিংবা সরকার প্রকাশিত, এইটা যদি না পড়ি অল্প পড়ে রবীন্দ্রনাথকে চেনা যাবে না। এখন এটা পড়তে গেলে যেটা প্রয়োজন, ধৈর্য দরকার। শুধুমাত্র গীতবিতান সঞ্চয়িতা এই স্টপ করে রবীন্দ্রনাথকে বোঝা যাবে না। আমার দুটো অনুরোধ, আপনারা
টোটাল সেট কিনুন, পড়ুন, লোকেদের বলুন। আমি টিচার হয়ে দুটি কাজ করেছি গত 15 বছরে, সেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, যেটা রবীন্দ্রনাথকে প্রচার পর্বের জন্য দরকার। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ার হয়, তারা নিজেদের মনে করে খুব 8 ক্লাস, তারা রবীন্দ্রনাথ জানে না। আমরা চেষ্টা করেছি সমগ্র ভারতের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাটলিস্ট 25শে বৈশাখটা পালন করাও। বিশ্বেশ্বরাইয়ার নামে যেমন ইঞ্জিনিয়ার্স ডে করা হয়, তো এখন আপনাদের বলতে পারি পশ্চিমবঙ্গে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, প্রতিটি কলেজে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হচ্ছে। মাস্টারমশাই দিদিমণি যারা হতে পারে বিটেক এমটেক পিএইচডি, তারাও কিন্তু নাচ করছে, ছাত্রছাত্রীরাও রবীন্দ্র কবিতা বলছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, অবাঙালিদের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়া। রবীন্দ্রনাথ বুঝতে পারলে হানাহানি যা যা হচ্ছে, কমিউনালিজম, রেসিজম, ধর্মের সব কমে যাবে। ধন্যবাদ, আর কিছু বলবো না। ভদ্রলোকের মতো তাড়াতাড়ি শেষ করবে কেন? এই সবসময় বেশি সময় নিই না। আসলে অরূপের সামনে আর বেশি বলার এলে কারণ জানে কি করে থামাতে হবে, সেটা আমার খুব জানা আছে। তো আমরাও জানি, হ্যাঁ, ওই যে না গেলে মুশকিল হবে, সেদিকে যেতে দিই। তো আমি খগেশ্বর দাস, আমাদের এক প্রিয় অধ্যাপক এবং দারু শিল্পী, অনেক গুণ আছে, সেসব পরে কোনোদিন বলবো সেই প্রাণী থেকে। তো ও রবীন্দ্র সরকার। নমস্কার সবাইকে। আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে একটা খারাপ কথা বলি, আমি একটু অসুস্থতা করছি, আগে চলে যাবো। আসলে এই বিকল্প নির্মাণের সাথে আমি যুক্ত আছি, তার একটা অনুষ্ঠান চলছে, ওখানে আমাকে যেতে বলছি। আমি কিন্তু এটা কথা দিয়েছি বলে এখানে এসেছি, তাই বিকল্প নির্মাণের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি চলে যেতে চাইছি। একটি কবিতা, 25শে বৈশাখে স্বয়ং রবীন্দ্রনাথ। নিজের নামের পাশে বিজয় লিখতে পারিনি, তাই তোমার রচনাবলী আগলে বসে থাকি। যদি কোনো শুদ্ধ স্বর বেজে ওঠে বুকের হাসিতে, হাসিতে ছড়াতে চাই রাশি রাশি সুগন্ধি বকুল। শীতের ক্যানভাসে সাজিয়েছ ধরা পাতা, এত ফুল এঁকেছ বাগানে, বসন্ত পাহাড়ে বাজে সুরেলা এসরাজ, মর্মরে মন্ত্রিত স্মৃতিময় খাতা। মহাসমারোহে ঝড় তুলে বজ্র স্বর, রণসাজে এসেছে বৈশাখ। রুদ্র বীণার ঝঙ্কারে জন্মদিনের মঞ্চ কাঁপিয়ে ছবি থেকে বেরিয়ে আসেন স্বয়ং রবীন্দ্রনাথ। স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের গতি নেই। সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত। তো আমি প্রথমে অসীম চৌধুরী, তারপর সত্যতম বাগচি। অসীমদা একটা ছোট্ট কবিতা বলবেন রবীন্দ্রনাথের উপরে, কারণ তারা আছে সেই জন্য আমি খুব ছোট্ট বলতে বললাম। আর তারপর সত্যতম বাগচি, তারপর আবার অন্য পর্বে যাব। একটু তাড়া থাকার জন্য আগে সুযোগ করে নিলাম, বেশি কথা বলবো না, কথা বলে আরো সময় নষ্ট হবে। রবীন্দ্রনাথ, সমুদ্র আর মৌন হিমালয়। আমরা যখন জন্ম নিলাম রবীন্দ্রনাথ বেঁচে, 7 সমুদ্র 13 নদীর রত্নমাণিক সেচে, ক্লান্ত তিনি তখন বাজান সন্ধ্যাবেলার সুর, তারই কিছু দিনের পরে গেলেন বহুদূর। বছর 3 বয়স মোটে কাজেই গেল বয়ে,
সে কবে এক 22 শ্রাবণ বৃষ্টি বাদল হয়ে কবি গেলেন অসীম লোকে অনন্ত যাত্রাতে, আমরা তখন আ ক খ খাগের কলম হাতে। আমরা যখন বড় হলাম ছন্দ জাগা কানে, ঝড়ের শব্দ জলের শব্দ বাজল যখন প্রাণে, তখন প্রথম কবি এলেন দিলেন মনে দেখা, তাল গাছটি দাঁড়িয়ে তখন এক পায়েতে একা। ছোটবেলার সোনার খুশির দিনগুলি সব গেলে, তিতাস নদী পালিয়ে গেল রূপালী পাল তুলে, স্বপ্ন লোকের কবি গেলেন নিরুদ্দেশের পথে, শুরু হলো জীবন যুদ্ধ বিবর্ণ এক রথে। মামা ধরা চাকরি করা বাজার করা আর সরকারি প্ল্যান মাফিক গড়া ছোট্ট পরিবার, তবু অভাব অশান্তি আর দ্বন্দ্ব থাকে লেগে, এরই মধ্যে ছবি হয়ে কবি ছিলেন জেগে। মাগি ভাতার মিছিল চলে, চলে ভোটের যুদ্ধ, খিস্তি খেউর চাপা নূতন চলছে যে দেশ শুদ্ধ, তবু রাত্রি নিঝুম হলে অন্য আর এক প্রাণ বিশুদ্ধ হয় কণ্ঠে নিয়ে কবিগুরুর গান। তবু যখন তরুণ রবি দারুণ বসে দিনে, দীপক রাগে ঝংকারিয়া বাজান রুদ্রবিনে, তখন হঠাৎ দেখি সাধে পাড়ার পোড়া ঘাসে, প্যান্ডেলেতে জন্মদিনে রবীন্দ্রনাথ আছে। শিশুর কণ্ঠে কবির কাব্য, মাইকে প্রতিধ্বনি, মেয়েরা সব সাজে সেজেছে শান্তি নিকেতনী, পাড়ার কোনো বউয়ের গানের সুরের শোনা বলে, তারায় তারায় দীপ্ত শিখার আগুন বুঝি জলে। সব হারাবে, মরবে নদী, উঠবে নূতন ঢেউ, ব্যর্থ প্রাণের আবর্জনা রইব না তো কেউ, থাকবে শুধু অনন্তকাল একথা নিশ্চয়। রবীন্দ্রনাথ সমুদ্র আর মৌন হিমালয়, রবীন্দ্রনাথ সমুদ্র আর মৌন হিমালয়। নমস্কার। ধন্যবাদ অসুবিধাকে। তো এবার আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী সত্যকাম বাগচি। একটা কথা বলি, সকলে অনেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছেন, ওখানে চা আছে আর অল্প চা নিয়ে যাবেন। চা খাবেন? যারা যেতে চায় চলে যায়, মানে কোনো অসুবিধে নেই। সেটা হলে তো আরো ভালো। না, এটা হয়েছে কি আজকে যাই হোক, ব্যাপারটা হলো কি, আজকে আমি জানতাম না যে এই দিনটা তো অনেক আগে ঠিক হয়েছে, তার মধ্যে ঠিক হয়েছে। আবার অভিজিৎ বিশ্বাস ও তো আমাকে কিছু বলেনি, ওর মধ্যে সকলেই যুক্ত, আমিও যুক্ত, কিন্তু দুজনেরই দু জায়গায় পড়ে গেল। হ্যাঁ, এই জন্য। আর একটা ব্যাপার হচ্ছে, যারা অরূপদাকে জানে, অরূপদা, অরূপ জেঠু, অরূপ কাকু, যাকে জানে সে জানে 3টে মানে 3টে, শেষ মানে তার 2 মিনিট আগে। এইটা আমি চিরকালই করি, কিন্তু আসল যে বিগিনিং এ যাদের যাদের ভেবেছিলাম তারা সবাই আসে। তো আমার তো কিছু করার নেই, কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সকলের এই প্রশ্নটা পরে কমে যাবে। এখানে আমি বিশ্বজিৎ, অমিত সবাইকে দেখতে পাচ্ছি, ওরা অবশ্য আমাকে খুব ভালো জানে এই ব্যাপারটা। তো আমি সত্যকাম বাগচির কাছে চলে যাচ্ছি। মানুষের কখনো কখনো কিছু আগে থেকে কাজ থাকে, কখনো কখনো হঠাৎ কাজ আসে। অরূপবাবু, আমি যখন এখানে বেরোতে যাচ্ছি এই অনুষ্ঠানে আসবো বলে, আমার ছোট বোন কৃষ্ণনগরে থাকে, শুনলাম আগের দিন রাত 3:30 তাকে হসপিটালাইজ করতে হয়েছে, তার কোনো শ্বাস প্রশ্বাস নিচ্ছে না।
এরকম অবস্থায় নিয়ে গিয়ে একটু ভালো, আমি হয়তো তখনই চলে যেতাম, কিন্তু যেহেতু স্বর্ণালী এবং অরূপপন্থী বাবু এর দুজনই আমার কাছে কলকাতা সাংস্কৃতিক জগতে খুব প্রিয়। মিশেছি অনেক লোকজনদের সাথে, কিন্তু যাদের আমি গুরুত্ব দিই এরকম কিছু মানুষ আছেন, তাদের মধ্যে এই দুইজন। আমি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, আমি স্বর্ণালীকে দেখতে পাই। সে কলকাতা কথকথা থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় তার পরিচয় অরূপবাবু দিলেন। এবং অরূপপন্থীর সঙ্গে আমার খুব গভীর বন্ধুত্ব না থাকলেও তাকে আমি চিনে গেছি। আমি দেখলাম যে আমি চলে যাব, তো আমি যদি বলি আমার বোন অসুস্থ, তারা বলবেন ঠিক আছে আসতে হবে না। আমি বললাম না, অন্তত আসি, কারণ আমি দায়বদ্ধ সম্পাদক এবং সভাপতি অনুষ্ঠানের এবং রবীন্দ্রনাথের প্রতি। রবীন্দ্রনাথ আমার ছোটবেলা 75 টাকা রবীন্দ্রনাথের বলি বাবা কিনেছিলেন, পুরো সেট 75 টাকা। যখন 10 টাকায় সঞ্চয়িতা পাওয়া যেত, তখন থেকে রবীন্দ্রনাথকে নিয়ে আসি। এবং রবীন্দ্রনাথ যখন রবীন্দ্রনাথ বলি পরে বেরোলো, তখন সেটা আমার কাছে কেনা। যারা আমার সঙ্গে ফেসবুকে যে অল্প কয়েকজন যুক্ত আছেন, তারা জানেন যে বেশিরভাগ দিন সকালে আমার ফেসবুক শুরু হয় রবীন্দ্রনাথের 4টে লাইন দিয়ে বা 2টি লাইন দিয়ে। এই রবীন্দ্রনাথ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা যারা রবীন্দ্রানুরাগী, তারা আমরা কাউকে ভাবতে পারি না। রবীন্দ্রনাথ যখন আমাদের মনে ভাষা যোগায় না, তখন রবীন্দ্রনাথ আমাদের মুখে ভাষা জুগিয়ে দেন। আজকে যে বিষয়টা নিয়ে ডক্টর দীপঙ্কর বাগচি অত্যন্ত ভালো বক্তা, যেটা বললেন যে রবীন্দ্রনাথের গদ্য কবিতা, আমি যতখানি রবীন্দ্রনাথ পড়েছি তাতে আমি দেখেছি যে গীতাঞ্জলি অনুবাদ করার সময় রবীন্দ্রনাথের গদ্য কবিতার প্রতি ইচ্ছা বা আগ্রহ জন্মায়। লিপিকায় তিনি গীত কবিতা পরীক্ষা করেন, এরপর পুনশ্চ কাব্যগ্রন্থে চলে যান, খণ্ডিত বাক্যের মাধ্যমে তিনি গদ্য কবিতা লেখেন। তার প্রধান বৈশিষ্ট্য, তিনি গদ্যকেই গদ্য কবিতার মতো করেছেন এবং সেখানে পদ্যের ছন্দের মতো ঝংকার এনেছেন। তাই তার গদ্য কবিতা এত ভালো লাগে আমাদের পড়তে। তারপর তার একটা মানসিক কাব্যগ্রন্থ, যেটা নিষ্ফল কামনা। এই কবিতাটি যারা পড়েছেন তারা জানেন যে গদ্য কবিতা কোন পর্যায়ে যেতে পারে, কিন্তু তা আরো স্পষ্ট হয়েছে বলাকা এবং তার মধ্যে পলাতকা কাব্যগ্রন্থে। আপনারা জানেন লিপিকা কাব্যগ্রন্থটি আপনারা রবীন্দ্রনাথ সেনাপতির কোন কবিতা বা ভার্সেসে পাবেন না, এটাকে পাবেন স্টোরিজে। স্টোরিজে আরো 4-5টা গল্পগুচ্ছ, এর সঙ্গে লিপিকা। আমি সরাসরি চলে যাচ্ছি, লিপিকা থেকে একটি কবিতা আমি পাঠ করছি। রথযাত্রার দিন কাছে। রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাহী শান্তি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজার বাড়ি ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠলো, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিয়ে। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, রে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলল, ভয় কি রে তো, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে
তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। ধন্যবাদ সত্যনাম বাগচিকে। আমরা ভালো লাগলো রবীন্দ্রনাথের রচনা শুনলাম। আমরা এবারে একটু ডেকে নেব রিপা চক্রবর্তী রবীন্দ্র সামনে শ্রদ্ধা জানাক। রবীন্দ্রনাথ থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি, জানাই উপস্থিত সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রথম কবিতাটি আমার স্বরচিত, দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা। রবি মানেই সূর্য ঠাকুর নিত্য ওঠেন ভোরে, রবি মানেই রবীন্দ্রনাথ জীবন তোলেন গড়ে। এক রবিতে ছড়ায় আগুন, জগৎ করে আলো, অন্য রবি ভুবনটাকে সত্যি বাসেন ভালো। এক সে রবির জন্য বাঁচে বিশ্ব ভরা প্রাণ, অন্য রবির কথায় শুনে আমরা যে পাই প্রাণ। এক সে রবি নীল আকাশে ভাষায় মেঘের খেলা, অন্য রবি ইচ্ছেতে হয় রামধনু রং খেলা। এক সে রবির কিরণ ধারায় সবাই করি স্নান, অন্য রবির ছন্দ ছড়া হৃদয় জোড়া স্থান। দুই ঠাকুরই সবার গুরু, সবার প্রিয় রবি, ধূপের ধোঁয়া শাঁখের আওয়াজ ঘরে ঘরে ছবি। দুই ঠাকুরই বুঝতে পারে সবার মনের কথা, নিত্য পূজায় তাই তো আমি করি না অন্যথা। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে একই রে দুর্দৈব। লড়বিকে আয় ধজাবে, গান আছে যার ওঠ না গেয়ে, চলবি যারা চল রে ধেয়ে, আয় না রে শঙ্খ। ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেন হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দিতে কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, কাঁদব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেন যোজাজুজি মিটিয়ে পাবো বিরাম খুঁজে, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেন কালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ। যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক টানি উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগান্তারে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার মহাশঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে কাছে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাব্যে ত্রাসে শক্তির পর্যঙ্ক। তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে ভরাও রণসজ্জা। আঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক। দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। নমস্কার। ধন্যবাদ দিবাকে। আমাদের হাততালি কমে যাচ্ছে কেন? হাততালি আচ্ছা, এবারে ডেকে নিচ্ছি চন্দ্রা বন্দ্যোপাধ্যায়। ও রবীন্দ্রনাথকে স্মরণ করুক নিজের মতো করে, গান কবিতাও যা ইচ্ছে।
আমি যাবো দিদি, আমি ধরবো না। আসতে হবে না, তাই আছে। শুভ সন্ধ্যা। বলবো শুরু করো। আমি বলি কবিতা অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়ে। কে গো অন্তর তরসে, এবং আমার এই কবিতাটি শুরুর লাইনটি বলে দেবে কে আমাকে তাকে চিনিয়েছিল। রবিবাবু, আজ আমার কথা নয়, যে আমাকে তোমায় চেনালো আজ হবে শুধু তার কথা। এই মানুষটি এক অদ্ভুত ক্ষমতা ছিল। সারাদিন সংসারের খুঁটি নাটি সামলেও মুখে থাকতো এক অপরূপ প্রশান্তি। কোনোদিন তাকে আমি নালিশ করতে শুনিনি। ছোট্ট আমি চেয়ে চেয়ে ভাবতাম সব কিছুতে কেমন করে তার ছিল এমন অনায়াস ভালো লাগা। শুধু কাজের শেষে ঘটত এক ব্যতিক্রম, যখন সে ঢুকত স্নান ঘরে। এই সময়টা ছিল তার একান্ত নিজের। শোনা যেত একটার পর একটা তার দরাজ গলায় তোমার গান। কোনোদিন কিন্তু এই স্নান ঘর ছাড়া আমি তাকে গাইতে শুনিনি। রবিবাবু, সেই ছোট্ট আমি ধীরে ধীরে কখন যেন তোমায় ভালোবেসে ফেললাম। স্নান ঘর থেকে ভেসে আছে দাঁড়িয়ে আছো তুমি আমার দাঁড়িয়ে ও ভাই। হ্যাঁ, মা গাইছেন, আমার মা। নমস্কার। ধন্যবাদ চন্দ্রাকে। আমি এরপরে মাইক্রোফোনে ডেকে নেব। আমাদের মাইক্রোফোনে আসছেন অমিত কাশ্যপ। রবিবার ঠাকুরকে উদ্দেশ্য করে লেখা। কাল রবিবার ভাবতে ভাবতে ঘুমোল। ঘুমের ভেতর রবিবার রবিবার অন্দুল থেকে মসলান্দপুর, মসলান্দপুর থেকে বাবুঘাট হয়ে রওনা। আজ রবিবার ভেবে কোনো ছবি রাখলে না কোথাও। অফিস, দোকান,
বই ছাত্র কানের তুলো দিয়ে বিছানা চমৎকার চা ঠান্ডা ঝড় পড়ে তুমি অনেকটাই আশ্চর্য বলছো রাস্তায় আজ অনেক মানুষ বাচ্চারা ফুল নিয়ে যাচ্ছে রবিবার তো নয় আজ কিসের ছুটি দূরে মাইকে আমারই তুমি অশেষ করেছ হাততালি দিয়ে বলে উঠল আজ যে 25শে বৈশাখ নমস্কার ভালো থাকবে এবার আমি ডেকে দেবো হরিশঙ্কর কুণ্ডু। না না পরে না, এখন বলে এখনই না, মুশকিল হয়ে যাবে তো। অপর্ণা সিং ভট্টাচার্য চলে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আমাদের প্রাণীর ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে গঙ্গা জলেই গঙ্গা পুজো করব। তারই কবিতা শ্যামলী কাব্যগ্রন্থ থেকে আমি। আমারই চেতনার রঙে পান্না হয়ে সবুজ, চুরি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর তুলসী। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এই আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকারটাকেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না বোনা, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ জেগে উঠল রস, না কখন ফুটে উঠল হা মায়ার মঞ্চে, রেখায় রং সুখে দুঃখে। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর্হাসিতা, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ধান, তার ইতিহাসে নেবে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাওয়ার দিনের চোখ বিশ্ব থেকে নিখিয়ে নেবে রং, মানুষের যাওয়ার দিনের বন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় জ্বলছে রামন নাচবে, বাজবে না শুরু। সেদিন ব্যক্তিত্বহীন বিধাতা কি একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গরিব তত্ত্ব নিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। ধন্যবাদ অপর্ণা সিং ভট্টাচার্য। তো এবারে আমি ডেকে নিচ্ছি হরিশঙ্কর কুণ্ডু।